ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা স্টাডি ব্লগ শেয়ার করব। আর প্রথমেই আমি শেয়ার করে নিচ্ছি যে একটা মক টেস্ট। তো আমি এখানে WBCS এর মক টেস্ট সেটা দিচ্ছি। আমার মোটামুটি করা হয়ে গেছে, মানে মকটা সলভ করা হয়ে গেছে। শুধু মানে জিকে করেছি আর তার সাথে ইংলিশ করেছি, আর তারপরে আমি ম্যাথ করি। তো সেটা করতে করতেই মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো, এটা এখানে তোমরা সকলেই জানো যে এখানে 25টা কোয়েশ্চেন থাকে WBCS এর ক্ষেত্রে। তো সেইটাই আমি শেয়ার করছি তোমাদের সাথে। মানে একদমই মকটার আমরা সকলেই হয়তো কম বেশি পরীক্ষা দিচ্ছি কিংবা ক্লার্কশিপ নিয়ে মেতে আছে, কিন্তু আমার কি মনে হয় বলো তো, শুধু ক্লার্কশিপ নিয়ে আমাদের কিন্তু মেতে থাকলে হবে না, আমাদের সমস্ত পরীক্ষা নিয়েই মেতে থাকতে হবে। তো এখানে একটা মক টেস্ট রয়েছে, তো সেই মক টেস্টগুলো দিচ্ছিলাম আমি। প্রচুর কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় তোমার ধরো WBCS এর ক্ষেত্রে। তো আমি দেখছিলাম এখানে যে আমি যে মকটা যেখান থেকে দিচ্ছিলাম, তো এটা মানে রিলেভেন্ট কোয়েশ্চেন যাকে বলে WBCS এর। তো সেখান থেকে দিচ্ছি, তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছিলাম। এই দেখো, আমি দাগিয়ে নিয়েছি আমার মতো করে। এবার কত কি পাবো না পাবো সেটা তো পরে স্যাররা কোয়েশ্চেন দিলে তারপরে সেখান থেকে বুঝতে পারবো। তো এখানে ভীষণ রিলেভেন্ট কোয়েশ্চেন ছিল WBCS এর সাথে, মানে যেগুলো WBCS এর প্রিভিয়াস ইয়ারে আসে, তো সেগুলো। আর আমরা এখন হয়তো অনেকেই কম বেশি ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে মেতে আছি, কিন্তু আমি সকলকে বলে রাখতে চাই যে শুধু ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে মেতে থাকলে হবে না, কিন্তু এরপর আরও পরীক্ষা আছে। কারণ সবসময় ডেসক্রিপটিভ পড়তে আমাদের কারোরই ভালো লাগে না, তো তার জন্য মানে সবই পড়া উচিত। তো প্রথমেই আমি এই পরীক্ষাটা দিয়ে নিচ্ছি, পরে পারলে তোমাদের সাথে আমি কত নাম্বার পেলাম সেটাও শেয়ার করব। আর তারপরে আমি যেটা করছিলাম তার আগে তো সেটা শেয়ার করি তোমাদের সাথে, সেটা হলো কিছু একটু কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু আমি এই যে মোটামুটি অক্টোবর নভেম্বরেরই জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তো যেমন ধরো 8th পে কমিশন বসলো, তার চেয়ারপারসন কে হলো, সেটা হচ্ছে জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। উনি হলেন 8th পে কমিশনের চেয়ারপারসন। ভীষণ ইম্পর্ট্যান্ট, যেখানে প্রায় 50 লক্ষের উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং অনেক লক্ষ লক্ষ পেনশন যারা পাবে তারা পেনশন পায়, তারা অনেক সুবিধা পাবে। তো স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও তো সেটা হবেই নিশ্চয়ই, 8th পে কমিশন বসলে পরে। তো তার চেয়ারপারসন হলেন জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই। ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়। তারপর অ্যাপেক সামিট 2025, এটা কোথায় হলো? অ্যাপেক সামিট হলো হচ্ছে আমাদের সাউথ কোরিয়াতে অ্যাপেক সামিট হয়েছে। এবার গেনজু, মানে এই উচ্চারণগুলো বড্ড কঠিন হয়। তো অ্যাপেক সামিট, এবার অ্যাপেকের ফুল ফর্ম কি? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এটা হচ্ছে অ্যাপেকের ফুল ফর্ম, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। তো এই অ্যাপেক সামিটটা কোথায় হলো? সেটা হলো সিঙ্গাপুরে। আর এর পরের বার কোথায় হবে, মানে সরি, এটা হলো সাউথ কোরিয়াতে। যদি বলে অ্যাপেকের হেডকোয়ার্টার কোথায়, তখন কিন্তু সিঙ্গাপুরে। আর 2026-এ কোথায় হবে? 2026-এ হবে চায়নাতে। তারপরে কিছু পড়ছিলাম, যেমন ফার্স্ট ফিমেল প্রাইম মিনিস্টার অফ জাপানের প্রথম ফিমেল প্রাইম মিনিস্টার কে হলেন? সানিয়া তাকাইচি। তো এই নামগুলো বড্ড খটোমটো, তোমরা নিজেদের মতো করে এই উচ্চারণগুলো করে নেবে। আর তারপর UNFCC যেটা হয়, তো তার কোপ কনফারেন্স অফ পার্টিস 30 নভেম্বর 2025, সেটা কোথায় হলো? মানে কোপ মারলো কোথায় গিয়ে? বেলেমে গিয়ে। বেলেম ব্রাজিলে হলো কোপ 30। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার তারপরে টর্চ বিয়ারার ফর দ্য 2026 উইন্টার অলিম্পিক্সের টর্চ বিয়ারার কে হলো? অভিনব বিন্দ্রা হলেন। অভিনব বিন্দ্রা কিন্তু শুটিংয়ের জন্য বিখ্যাত। আর উইন্টার অলিম্পিক্স 2026-এ কোথায় হবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকে পড়াশোনার মধ্যে আমার তো এটা ছিল, মানে একটু মক টেস্ট দেওয়া, তার সাথে হচ্ছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করলাম, এবং তার সাথে সাথে আরও কিছু রয়েছে, যেমন ধরো ডেসক্রিপটিভটা তো লিখতেই হবে, তাই না? মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায় আমাদের সকলের জন্য ডেসক্রিপটিভটা লেখা। তো তার জন্য আমি একটা ডেসক্রিপটিভটাও মানে তোমাদের সাথে একটু শেয়ার করছি। সেটা হচ্ছে একটা বোর্ড ক্যাপসাইজের ওপরে আমি ডেসক্রিপটিভ করেছিলাম। এই দেখো, তো তোমরা অনেকেই বলছিলে যে দিদি রিপোর্ট সম্পর্কে কিংবা ইংলিশে উইক, সেটা আমরা কিভাবে কি করব। আমিও খুব একটা বেশি পারি না আর কি, অনেক দিন লেখার অভ্যাস সেভাবে নেই, তবে এখন আবার চেষ্টা করছি, যেহেতু করতেই হবে, উপায় নেই আমাদের প্রত্যেককেই। তো দেখো, আমি এখানে বোর্ড ক্যাপসাইজ সম্পর্কে লিখেছি, মানে নৌকাডুবি, এগুলোই তো আসে, তাই না? ইংলিশে রিপোর্ট মানে এগুলোই আসে। তো এটা একটু আগে লিখে নিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে পয়েন্ট দেওয়া ছিল আমার, যে এই পয়েন্টের উপর বেস করে যে কোথায় হয়েছে ঘটনাটা, কি হয়েছে, কিভাবে হয়েছে। তো রিপোর্ট সম্পর্কে প্রথমেই বলে রাখি, সেটা হলো আমাদের কয়েকটা WH ওয়ার্ডের উত্তর দিতে হবে প্রথম প্যারার মধ্যে, মানে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো তুলে ধরতে হবে। দেখো, আমি এখানে দিয়েছি যে এতজন 32 জন মারা গেছে, বোট ক্যাপসাইজ হয়েছিল হুগলি রিভারে।
এগুলো এরপরে আমি আবার খাতা চেক করিয়ে নেব, মানে কি শুধু লিখলেও না, কারণ এর মধ্যেও আমার কত কি ভুল আছে সেটা তো আমি জানি না, না যেহেতু নিজে লেখা, তো সেগুলো সেটা চেক করাতে হবে। তো রিপোর্ট বলতে প্রথমে আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে কী ঘটনাটা ঘটলো, মানে কতজন লোকজন মারা গেল সেগুলো সম্পর্কে একটু লিখলাম। তারপরে তারপর কোথায় ঘটনাটা ঘটলো, কবে ঘটলো, সেটা কোন সময় ঘটলো, এইসবের একটু লেখার চেষ্টা করলাম প্রথম প্যারাতে। তারপরে আরও সবসময় রিপোর্ট মানে কি, যে ঘটনাটা হয়ে গেছে, আমাদের নিউজ পেপার রিপোর্ট আসে, যে ঘটনাটা হয়ে গেছে সেটার উপর বেস করে, ধরো কোনো কার অ্যাক্সিডেন্ট হলো, কোনো বাস অ্যাক্সিডেন্ট হলো, এই টাইপের, বোট ক্যাপসাইজ হলো, কিংবা কোনো মানে কোনো কিছু সেলিব্রেশন রিলেটেড হলো, আই ডোনেশন ক্যাম্প হতে পারে, তারপরে তোমার ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, এই টাইপের আর কি, বার্থডে সেলিব্রেশন হতে পারে কারো, তো এরকম টাইপের ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়। তো এগুলোর ক্ষেত্রে আমাদের একটু পেপারটা পড়লে পরে, অনেকে বলছিল কীভাবে পড়বো, কোথা থেকে পড়বো, তো একটু পেপারটা তোমরা পড়তে পারো। আর তারপরে তোমরা মানে লিখবে, একটা নিয়ম আছে, যেমন রিপোর্টটা সবসময় পাস্ট টেন্সে, যে ঘটনাটা ঘটে গেছে নিউজ পেপারে পরের দিন বেরিয়েছে, তার মানে সবসময় পাস্ট টেন্সে হবে, তাই না? তো পাস্ট টেন্সে লেখার আমরা চেষ্টা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে বলছি আমি, সব ক্ষেত্রে নয়। তো এখানে যেমন লিখলাম যে কতজন মারা গেছিলো, তার মধ্যে মহিলা এবং পুরুষ ছিল, একটা বোট ক্যাপসাইজের ঘটনা ঘটলো এই জায়গায়, এবং অ্যাক্সিডেন্টটা এই সময় থেকে এই সময়ের মধ্যে হলো। তো তারপরে আমরা কি করলাম, তারপরে আমরা আবার নেক্সট আসলাম যে কারণটা কি, মানে কেন, মানে কি ঘটলো, তো এটা বললাম যে কারণটা কি ছিল, মানে বেশি ওভারলোডেড ছিল এটা, তার জন্য এটার মেন কারণ। তারপর একজন আই উইটনেস কী বলেছে সেই রিলেটেড একটা তোমরা দিতে পারো, কি বলবো, মানে একটা কোটেশন দিলে। তো তারপরে কি হলো, তো মানে কারণটা কি, কজ অফ দ্য ইনসিডেন্ট সেটা বললে, তবে একজন আই উইটনেস হয়তো বললো যে এই কারণে মানে এই ঘটনাটা হয়েছে, তারপর লোকাল পিপল সাথে সাথে দৌড়ে আসলো এই জায়গাটা, রাশ টু দ্য স্পট, এইভাবে দিলে। তারপর যারা আছে এনডিআরএফ, এসডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা সবাই রেস্কিউ অপারেশন শুরু করে দিল। তারপরে রেস্কিউ অপারেশন মানে কি, যারা ইনজিওর্ড হলো তাদেরকে মানে আমার ইমিডিয়েটলি নিয়ার বাই হসপিটালে নিয়ে যাওয়া হলো, ডেড বডিগুলোকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। তারপর উত্তেজিত জনতা যারা আছে তারা সব মানে প্রোটেস্ট করার জন্য ব্লক করে দিল মেন রোডে, এই রিলেটেড লিখলা। পুলিশ এসে ঘটনাটা কে কন্ট্রোল করার চেষ্টা করলো। তারপর লাস্ট প্যারায় কী লিখলে, লাস্ট প্যারায় লেখার চেষ্টা করলে যে তোমার ধরো তো প্রথম প্যারায় ঘটনাটা কী ঘটেছে, কোথায় ঘটেছে, কতজন মারা গেছে, ক্যাজুয়ালিটিস, এগুলো দিলে। সেকেন্ড প্যারায় তার কারণ কি, এই সম্পর্কে কোনো প্রত্যক্ষদর্শী কী বললো, কিংবা রেস্কিউ অপারেশনগুলো সম্পর্কে দিলে। এবার লাস্ট প্যারায় কি, লাস্ট প্যারায় কেউ একজন আসলো, সেখানকার কোনো মিনিস্টার হতে পারে, বড় কোনো ঘটনা হলে, মোটামুটি ঘটনা হলে এমএলএ এমপি এনারা আসলেন, আসার পরে সেখানে সহানুভূতি প্রকাশ করলেন, গ্রিপ প্রকাশ করলেন, কিছু ক্ষতিপূরণ অ্যানাউন্স করলেন তারা মৃতদের পরিবারের জন্য। তারপরে দেখলে এই ঘটনাটায় মানে গোটা এলাকা জুড়ে একটা শোকের ছায়া নেমে এসেছে। তো এইভাবে যদি তোমরা মানে সাজিয়ে নাও, তাহলে মনে হয় ইনসিডেন্টাল যে রিপোর্টগুলো সেগুলো সুবিধা হবে। তো আমি আমার মতো করে শেয়ার করলাম, তো এগুলো আমি আবার চেক করিয়ে নেব যে কোথায় ভুল কোথায় ঠিক সে তো জানি না। তো আমি যেটুকু লিখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আজকে সারাদিনে আরও নানান পেপার, যেমন পেপার পড়েছি, তো সেটাও পড়তে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। তো এই আর কি আজকে সারাদিনের পড়াশোনা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা আমাকে অনেকেই বলেছিলে যে মানে পেপারের কথাও বলেছিলে যে পেপারটা কিভাবে পড়ার কথা, কিংবা কিভাবে ডেসক্রিপটিভ, বিশেষ করে ইংলিশটা। তো বললাম পেপার পড়তে হবে, তার সাথে প্রত্যেকটার একটা নিয়ম জানতে হবে। যেমন রিপোর্ট লেখার নিয়ম, কোন টেন্সে লিখবো, কিংবা কিভাবে লিখবো, প্রথম প্যারায় কী লিখবো, মাঝখানের প্যারায় কী লিখবো, লাস্ট প্যারায় কী লিখবো, আগে কি, প্রত্যেক প্রেসিসের ক্ষেত্রে, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমাদের কিছু পার্টিকুলার নিয়ম থাকে। সেই নিয়মগুলো যে কোনো বই, পিকে দে সরকার হতে পারে, কিংবা কোনো স্যার, কিংবা ইউটিউবের ভিডিও, কোথা থেকে তোমরা নিয়মগুলো পেয়ে যাবে। নিয়মগুলো বারবার করে 2বার 4বার করে পড়ে লিখে মাথার মধ্যে ঢুকিয়ে নিলে, তার সাথে সাথে রোজ পেপার পড়লে, এবার পেপার পড়ে ইম্পর্টেন্ট নতুন নতুন অনেক ওয়ার্ড পাবে, দেখবে ওই ওয়ার্ডগুলোকে লিখে রাখে বারবার করে ওয়ার্ডগুলো করলে। কারণ কি, লেখার ক্ষেত্রে আমাদের মেন যেটা ইংলিশের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ল্যাক অফ ওয়ার্ডস হয়ে যায়। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, ইংলিশে তো আমরা সেভাবে কথা বলি না, তার জন্য আমরা হয়তো জানি বিষয়টা, সবই জানি, কিন্তু ইংলিশে আমরা সেটাকে প্রকাশ করতে পারছি না। তো তার জন্য আমাদের কি প্রথমেই দরকার ওয়ার্ডের দরকার, এবং আমাদের গ্রামারটা ঠিকঠাক হওয়া প্রয়োজন। তো গ্রামারটা যাদের একটু প্রবলেম আছে, একটু এখন কোনো বই দেখে একটু পড়ে নিতে পারো, কিংবা কোনো স্যারের ভিডিও দেখতে পারো, গ্রামারটা ঠিক করার চেষ্টা করো, বেসিক গ্রামার। আর প্রত্যেকটা টপিকের একটা নিয়ম থাকে, সেই নিয়মটা জানার চেষ্টা করো। আর তার সাথে পেপার পড়ে ওয়ার্ড কালেক্ট করো, ভাষা কালেক্ট করো, লেখার একটা ছন্দ কিভাবে হয় সেটা বুঝতে পারবে। রোজ একটা করে প্যারা, মানে যে রিলেটেড ধরো রিপোর্ট আসে, তো আমাদের এখানে
ক্ষেত্রে তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, পেপারে ইংলিশ পেপার একটা হাতে নিলে নিয়ে দেখলে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা সাথে সাথে পড়ে নিলে, এখন এই স্যার চলছে সেই ঘটনা সেটা পড়লে, তাহলে কি দেখবে লেখার সময় তুমি স্টক অফ ওয়ার্ডস পাবে, সবই পাবে আর কি। তো যাই হোক, ছোট্ট করে আজকে আমি তোমাদের সাথে আমার এই মানে পড়ার যে অল্প অল্প কিছু অংশ সেটা শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও, আর তোমরা কীভাবে ক্লার্কশিপের জন্য পড়ছো সেটাও আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ।